বিগত 17 বছর যে ফ্যাসিবাদী সরকার ছিল তারা তো ছিলই, তারা দেশকে লুটপাট করেছে, দেশের ক্ষমতাকে দখল করে রেখেছে, ভুয়া 4টি নির্বাচনের মাধ্যমে তারা জনগণের অধিকার কেড়ে নিয়েছে। এগুলো তো মুক্তিযুদ্ধকে পুঁজি করে, মুক্তিযুদ্ধকে ফেরি করে এখানে একদল লুটেরা তারা তাদের স্বার্থ সিদ্ধি, স্বার্থ হাসিল করেছে। তাদের সকল অপকর্ম সেগুলোকে বৈধতা দেওয়ার জন্য এবং বাংলাদেশের ক্ষমতাকে দখল করে রাখার জন্য তারা প্রতিনিয়তই মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে এবং মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তি এটি তাদের প্রয়োজনে তারা দেশকে বিভাজিত করে রেখেছিল এবং যার কারণে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং সর্বশেষ আমরা 2024 সালের গণঅভ্যুত্থান দেখেছি। আমাদের এখন যারা প্রতিপক্ষ বলবো না, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তি রয়েছে, তাদের কি ভূমিকা ছিল 1971 সালে সেটা মানে সবার মুখে মুখে যদি নাও কেউ বিশ্বাস করতে চান, তখনকার পেপার পত্রিকাগুলোর কাটিং গুলা খালি দেখলেই হবে যে প্রকাশিত হয়েছিল যে কি তাদের ভূমিকা ছিল। যারা বাংলাদেশের বিপক্ষে ছিল, যারা বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠাবাদ সেটা চায় নাই, যারা নিজ দেশের মানুষের উপরে তারা অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল, পাক হানাদার বাহিনী তাদেরকে সহযোগিতা করে হত্যাযজ্ঞে মেতে উঠেছিল, গুম খুন ধর্ষণের মতো মানে অপকর্ম তারা করেছিল। আজকে যাই হোক এত বছর পরে তারা এখন এসেছে সংসদে, এটা এখানে ব্যর্থতাটা আমাদের সবাইকেই নিতে হবে। বাংলাদেশকে যারা চায় নাই, বাংলাদেশ স্বাধীনতা বিরোধী যারা রয়েছে, তারা কোনোদিনও বাংলাদেশকে আবারও দখল করে তাদের মতো করে সেটাকে দখল করে নিয়ে যেতে পারবে না। যতদিন আমরা জীবিত আছি আমরা এই লড়াইটা চালিয়ে যাব। যে লড়াইটা আপনারা করেছিলেন 71 সালে সেটা চলমান রয়েছে। বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামের মাধ্যমে মুক্তিযুদ্ধের আদর্শকেই কিন্তু আমরা বাস্তবায়ন করেছি। আবাস নির্মাণ করার প্রকল্প সেটি অনুমোদিত এবং এখন পর্যন্ত বাস্তবায়ন হয়েছে 17,000 সামথিং এই আবাসনগুলা নির্মাণ করে বরাদ্দ দেওয়া হয়েছে। তো আমরা এখন যেটি করতে চাই যে কারা এই বরাদ্দগুলো পেয়েছে, তারা কি প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা এবং তারা কি এটার প্রাপ্য কিনা, সেটার আমরা যেরকম যাচাই বাছাই করতে চাই। সেটার জন্য আমাদেরকে মাঠ প্রশাসনের সর্বোচ্চ সহায়তা লাগবে। আর যারা বাদ পড়ে গিয়েছে প্রকৃত মুক্তিযোদ্ধা, তাদের জন্য আমরা অবশ্যই বীর নিবাস নির্মাণ করব এবং তাদেরকে তাদের যথাযথ প্রাপ্যটুকু আমরা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। এটাই আমার লাস্ট কথা, আপনারা অধৈর্য হবেন না। ধলেশ্বরী এবং শীতলক্ষা নদীতে সেখানে মানে চরম আকারের দূষণ সৃষ্টি হয়েছে। অনেকগুলো সিমেন্ট ফ্যাক্টরি, অনেকগুলা কলকারখানা রয়েছে যারা তাদের যে বর্জ্যটা সেটা অপরিশোধিত ভাবে নদীতে ফেলছে, অর্থাৎ ইটিপি যে প্রক্রিয়ায় তাদের এটাকে পরিশোধিত করে ফেলার কথা সেইভাবে তারা করছে না। এবং সেখানে ক্রাউন সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, আরো বড় বড় যারা কোম্পানি আছে তারা সকলেই এখানে রয়েছে এবং কিছু দুর্বৃত্ত মাফিয়া কোম্পানিও এখানে আছে। তো তাদের ব্যাপারে আমাদের সরকারের খুব স্পষ্ট অবস্থান, পরিষ্কার যে অতীতে যেভাবে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে এই মাফিয়াদেরকে লালন পালন করা হয়েছিল, তার বিনিময়ে তাদের থেকে অর্থ নিয়ে দেশকে দখল করে রাখা হয়েছিল, ভুয়া নির্বাচন, পাতানো নির্বাচন করা হয়েছিল। আমরা সেই সরকার না, আমরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের স্বার্থ রক্ষার জন্য আমরা সরকার গঠন করেছি। কে কত বড় গ্রুপ কোম্পানি যাই হোক না কেন, বাংলাদেশের প্রচলিত আইন সম্পূর্ণভাবে তাদেরকে মেনে তারপরে তাদেরকে ব্যবসা করতে হবে। সেটার জন্য আমরা পর্যায়ক্রমে যথাযথ কঠোর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আমরা এই সমস্যাটা নিরসন করব।